নমস্কার। আজ আমাদের আমার রান্নাঘরের একটা আউটলেট ডানলপে রিলায়েন্স ডিজিটালের পাশেই জাস্ট খোলা হলো। আপনারা আসুন। হ্যাঁ, এটাতে কি কি হতো? এটা কি মেশিন? এটা তো ওভেন। আচ্ছা, এটাতেই তো ম্যাক্সিমাম রান্না হতো সমস্ত। এটা প্যান্থারাস হতো, ফিশ ফ্রাই হতো, মোগলাই হতো, ফিশ কবিরাজি হতো, চাউমিন হতো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, টাইপো, মোমো, সমস্ত রকম আইটেম। হ্যাঁ, একদম গ্যাসে চলে। দেখুন, আপনারা প্রথমেই যে দুটো ফুটেজ দেখলেন, আমি জাস্ট একটু কমিউনিকেট করে দিই। প্রথম যে ফুটেজটি আপনাদের দেখে মনেই হতে পারে যে এটা একটা ফুড ব্লগ বা একটা কোনো রেস্টুরেন্টের উপর একটা কোনো রিপোর্ট। অ্যাকচুয়ালি তা নয়। তার পরের ফুটেজটাতে আপনারা দেখলেন যে রেস্টুরেন্টে যে ধরনের গ্যাস ওভেন ব্যবহার করা হয় সেগুলো বাড়িতে ডাম্প করা রয়েছে, এবং রেস্টুরেন্টে কি রান্না হতো সেইগুলো বলছেন একজন ব্যক্তি। আসলে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ কমার্শিয়াল গ্যাসের শুধু ক্রাইসিস না, তার কালোবাজারি। এবার একটা জার্নি যখন মানুষ শুরু করে, তার মধ্যে অনেক স্ট্রাগল থেকে থেকে সে একটা জায়গায় পৌঁছায়, তারপর হঠাৎ করে আহ, তাকে আবার সবটা আহ, নিজে হাতে শেষ করে দিয়ে, যেটার কারণ সে নয়, তাকে আবার নতুন করে শুরুর জন্য প্রস্তুতি নিতে হয়। এই লড়াইটা এত ইজি নয়। একদম সাধারণ দুজন মানুষ যারা চাকরি ছেড়ে নিজের একটা কিছু করবে করে রেস্টুরেন্ট ব্যবসার মধ্যে ঢুকেছিল, এবং তারপর ধীরে ধীরে হোম সার্ভিস থেকে শুরু করে 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 নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যেখানে তারা একদম সোজাসুজি মানুষের সাথে রেস্টুরেন্টের এই বাজারে নিজেদের একটা জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছিল। এবার এই যে যুদ্ধ যুদ্ধ এবং তারপরে একটা ক্রাইসিস রাষ্ট্র তৈরি করলো বা হলো, তারপরে সেই মানুষগুলো কি হয়, এরকম এরা দুজন প্রতীকী। এরকম আমাদের চারপাশে এরকম অনেক অসংখ্য সাধারণ মানুষ রয়েছে সেই প্যান্ডেমিকের মতো, যারা হয়তো এই মুহূর্তে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে আবার। দেখুন, শুধু এদের রেস্টুরেন্টটাই বন্ধ হয়নি, তার সঙ্গে যারা কর্মচারী ছিল সেই 4 জন কর্মচারীরও কাজ চলে গেছে। তার কারণ হচ্ছে যে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেলে তাদের বেতনের ব্যাপার আছে, তাদের থাকা খাওয়া। ফলে এই মুহূর্তে তারাও চাকরি হারিয়েছে। আমি স্ক্রোলের একটি আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার, যাদের সাথে সরাসরি সিলিন্ডারের কোনো যোগাযোগ নেই, তারা ধরুন থাকে এবং কোনো একটা ধাবায় গিয়ে খায়। সেইখানকার ধাবায় যখন এই চড়া দামে কেনা সিলিন্ডারের দামটাও রুটির সঙ্গে ধরা হয়, ধরুন 8 টাকা 12 টাকা, তখন মাইগ্রেন্ট ওয়ার্কার একদম সেই প্যান্ডেমিকের মতোই যে খাবে না, রোজগার করবে না, সেই টাকাটা দেশে পাঠাবে, নাকি তারা দেশে ফিরে যাবে। আসুন আপাতত একদম দুজন সাধারণ মানুষের শুরু হওয়া লড়াই এবং তা শেষ হয়ে যাওয়া, যেখানে তাদের কোনো হাত নেই, এবং তারপর আবার ঘুরে দাঁড়ানোর একটা আশা থেকে এই স্টোরিটা আমি করেছি। আপনারা দেখুন। আর একটা কথা আপনাদেরকে বলা, সেটা হচ্ছে যে যদি মনে হয় চ্যানেলটি আগামীতে গুরুত্বপূর্ণ হলেও হতে পারে, বা এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, স্টোরিটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আমি নবনীতা। আসুন আমরা স্টোরিতে ঢুকি। আচ্ছা, আমি একদম শেষ থেকে শুরু করছি, কিন্তু আমি তোমাদের যেটা জিজ্ঞেস করছি যে তোমরা যেভাবে শুরু করেছিলে, হ্যাঁ, যেভাবে শুরু করেছিলে এবং যেভাবে শেষে তোমরা গিয়ে একদম একটা মার্কেটে একটা দোকান নিলে, সেখানে তোমরা ব্যবসা শুরু করলে, রেস্টুরেন্টের ব্যবসা শুরু করলে, এবং আমি জানি যে তোমরা একদম ঘর থেকে বেরোতে 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 গিয়ে একটা জায়গা তোমরা এস্টাবলিশ করে ফেলেছিলে। একদম একদম একদম। তারপরে কি হলো? বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেল কেন মানে আমরা সত্যি মার্কেটে গিয়ে পড়েছিলাম, কিন্তু দোকানটা তো কিনিনি, দোকানটা তো ভাড়ায় ছিল।
গ্যাসের একটা অসম্ভব ক্রাইসিস চলে এলো এই যুদ্ধ করে। হ্যাঁ, তখন হয়তো ক্রাইসিসটা সত্যিই হয়েছিল। হুম। গ্যাসটা পাওয়া যাচ্ছিল না। ডোমেস্টিক গ্যাস তোমাদের দিয়ে কমার্শিয়াল গ্যাস ছিল। হ্যাঁ, আমাদের কমার্শিয়াল হুম। গ্যাস ছিল। হুম। বাড়ির গ্যাস 2-3টে ছিল, হুম। কিন্তু সেই গ্যাসটা নিয়ে গিয়ে দোকানে বসা যাচ্ছিল না, কারণ না, কারণ ওটা তো মানে বেআইনি প্রথম কথা, ধরলে বিরাট টাকা ফাইন, আর ওটা করা উচিত না। হুম। তো ফলে সেই জায়গা থেকে আমার দোকানে মানে ট্রেড লাইসেন্স থেকে ফায়ার লাইসেন্স থেকে ইয়ে থেকে সবই ছিল। ফায়ার লাইসেন্স অ্যাপ্লাই করা হয়েছিল, আর ফুড লাইসেন্স ছিল। সবটা থাকা সত্ত্বেও আমি বেআইনি কাজটা করব সেটা মন থেকেও সায় দেয়নি। ঠিক। যার জন্য গ্যাসটা একটা অস্বাভাবিক মানে হয়ে দাঁড়ালো। কারণ যেটা আমি 2000 টাকা 2200 টাকায় কিনতাম, 1800 টাকা, টাকায় তারপরে কিনতাম। বেড়ে 2000। আচ্ছা, যখন নর্মাল ছিল পরিস্থিতি তখন তোমরা 1800 টাকা 1850 এ কিনতাম। আচ্ছা, তারপরে তারপরে ওটা বোধহয় 2100 সামথিং হলো। মানে যখন এই ক্রাইসিসটা শুরু হলো। ক্রাইসিসের হ্যাঁ, আগেই না, বেড়েছিল। প্রথম শুরুটায় বাড়লো 2200 টাকা। হুম। তারপরে তো কালোবাজারি যা হয় 5000, 4000, 4500, মানে তাহলে এমন সেটা তো গেছে সম্ভব 5000 না। টাকা। মানে এইটা তোমরা কতদিন স্পেয়ার করলে? এটা মানে এই 5000 পর্যন্ত করলে নাকি? 5000 পর্যন্ত করলাম। একটাই নিয়েছি, হুম। তারপরে আর একটা নিয়েছিলাম, হুম। কিন্তু তাতে দেখলাম যে তো চাপ হয়ে যাচ্ছে। মানে তোমাদের এইভাবে- সারা দিনে কটা গ্যাস লাগতো? না, সারা আমার দিনে দুদিনে একটা লাগতো। দুদিনে একটা বড়- লাগতো। বড় cylinder। বড় সিলিন্ডার দুদিনে দুটো লাগতো, একটা রোলের ইয়েতে লাগতো হ্যাঁ, কাউন্টারে, সেটাই। আর একটা দুদিনে দুটো গ্যাস দুটো। আমাদের লাগতো। ওকে। তো কিন্তু ফলে অত টাকা দিয়ে দুটো গ্যাস নিয়ে, লেবার কস্ট চালিয়ে, দোকান ভাড়া দিয়ে, তারপরে দোকানের একটা বিরাট ড্রব্যাক হচ্ছে ওই দোকানটার, জলের ব্যবস্থা নেই। হুম। ফলে আমাকে 3500 টাকার মাসে জল কিনতে হতো বাড়ির থেকে। আচ্ছা। কারণ খাবারের দোকান সাফিসিয়েন্ট জল লাগবে, কারণ হ্যাঁ। ধোয়া হ্যাঁ। সমস্ত ক্ষেত্রে। হুম। তো ফলে সেটা একটা মানে অস্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছিল। আর গ্যাস 5000 তারপরে টাকা গ্যাসের দিয়ে যে জন্য পাবো এমনটা তো ছিল না, না। এই গ্যাসটা যে তোমরা যে কমার্শিয়াল গ্যাসটা নিতে, সেটা কোথা থেকে নিতে? ভারত গ্যাস থেকে। তাহলে ভারত গ্যাসেই কি দামটা না, পাঠানো? না, 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 ও না, আচ্ছা। না, ভারত ব্যাক গ্যাস হতে তখন তো শুরু দিতে হলো। পারছে না, কমার্শিয়াল বন্ধ হয়ে গেল তো। ও আচ্ছা। কমার্শিয়াল বুকিং বন্ধ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। কমার্শিয়াল বুকিং বন্ধ হয়ে গেল, ভারত গ্যাস তোমাদের গ্যাস দিতে পারছিল না, না? না, না, ভারত গ্যাস বলে না, এটা কেউই পারছে, কোনো গ্যাসের কোম্পানি তখন পারছিল না, কমার্শিয়াল কারণ তখন বন্ধ তো শুধু হয়ে গেল। ডোমেস্টিক চালু ছিল মাঝখানে, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডোমেস্টিক দেওয়া হুম, হবে, হুম। আর বলেছিল হসপিটাল আর যেগুলো এমার্জেন্সি হুম। সেগুলো। সেগুলোতে যাবে। হুম। তো ফলে সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে এরকম ভাবে এ তো সম্ভব নয়, কারণ এটা এরকম তোমরা কতদিন চালালে এরকম 5000 টাকা নিয়ে? দিন 10 চালিয়েছি, তারপরে বন্ধ করে দিয়েছি। পারলাম না আর টানতে চালাতে, পারলাম না, কারণ সম্ভব ছিল ওইভাবে না। করে, আর দাম বাড়াতে গেলে মুশকিল হচ্ছে কি, সমস্ত কাস্টমাররাই কেন দাম বাড়ালেন, ঠিক। প্রত্যেকের ক্ষেত্রে এই একই প্রশ্ন, দাম বাড়ছে। প্রবলেম তো তাদেরও এবার- হচ্ছে না। প্রবলেম তাদেরও তো হচ্ছে। ফলে সেই জায়গা থেকে মনে হলো যে না, ঠিক আছে, চলো আবার যুদ্ধ করতে হবে, আবার একটা নতুন জায়গা যদি দোকান না, করি। প্রথমটা হ্যাঁ। ভাবলাম যে দোকানটা কদিন বন্ধ রাখি। 10 আচ্ছা। দিনের পর যখন বন্ধ করলাম, ভাবলাম কদিন দোকানটা বন্ধ থাক, হ্যাঁ। এর মধ্যে হয়তো জিনিসটা ঠিক হয়ে যাবে, শর্ট আউট হয়ে যাবে, তাহলে আমরা দোকানটা আবার খুলে দেবো। হুম। সেই কদিনের ভাড়াটা বিয়ার করলাম, সত্যি কথা বলতে কি। কিন্তু স্টাফেদের কিন্তু- মাইনে দিতে হচ্ছে। আচ্ছা, তোমাদের কতজন স্টাফ ছিল? 4 জন। তারা কোথা থেকে আসতো? একজন করিমপুর, আর একজন নদিয়া। দীঘা, একজন নদিয়া, আর এখানকার তারা একজন তারা ছিল। তোমাদের কাছেই থাকতো? আমাদের কাছেই থাকতো, খেত, তাদের বাড়ি ভাড়ার ব্যাপার ছিল। হ্যাঁ, তাদের মাসে 60,000 টাকা ছিল, মাইনে ছিল। মাইনে ছিল। মানে 4 জনের মিলিয়ে তোমাদের 60,000 টাকা 60,000 খরচ মাইনে হতো। দিতে হতো। তার তা সঙ্গে তাদেরও তো চাকরি চলে গেল, শুধু এটা তোমরা তাদেরও তোমরা ইয়ে হলে না, ওরাও চলে ওরাও গেল। বিরাট হ্যাঁ। সাফার করছে, এবং যে সময় চাকরিটা গেল সেই সময় গিয়ে ওরা কিন্তু এক্ষুনি কোনো খাবারের দোকানে চাকরিও পেল না, এবং ওরা কিন্তু কারণ খাবারের সব জায়গায় তো দোকান- ক্রাইসিস সব রয়েছে। জায়গাতেই হুম। নতুন স্টাফ তো আর কেউ নিচ্ছে না। পুরোনো স্টাফই কাটল করছে, এখন পারলে 4টে, যে 6টার জায়গায় যার কাছে 6টা আছে সে 4টে দিয়ে চালাবার চেষ্টা করছে, কারণ তাকে তো কোনো জায়গায় একটা মেকআপ করতে হবে টাকাটা। ঠিক। প্রথম আচ্ছা। কথা। দ্বিতীয় কথা হ্যাঁ। হচ্ছে যে তুমি আজকে টাকা ফেললেই যে গ্যাস পেয়ে যাবে এর কোনো ও গ্যারান্টি নেই। আচ্ছা। মানে ব্যাপারটা কি হলো, আজ হয়তো ক্রাইসিস খানিকটা কমেছে, কমার্শিয়াল গ্যাসের বুকিংও হচ্ছে, হুম। একটু হলেও কমেছে, হুম। গ্যাসের দাম হয়তো একটু বেড়েছে, কিন্তু আমাদের এখানে তো কালোবাজারি বন্ধ হয় না। হুম। এই সত্যি কথাটা বলতে আমার কোনো বাধা নেই, হুম। কারণ যে শুরু হয়ে গেছে ওই 4,000, 4,500, 5,000 টাকায় গ্যাস পাবো,
সেটা তো চলছেই। আমরা আর এটা টেনে নিয়ে তোমরা যেতে টানতে পারছি পারলে না। না। কিন্তু না। শুরুটা তো তোমরা অন্যরকম ভাবে করেছিলে না? একদম। আমার আজকে কিরকম লাগছে এই মানে কি এই ফিলিংসটা কিরকম যে তোমরা তো আমি জানি তোমরা কোথা থেকে শুরু করেছিলে, তোমরা ঘর থেকে শুরু করেছিলে, Home ঘর service থেকে টুক 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 করে বেরোতে গিয়ে তোমরা মার্কেটে একটা হ্যাঁ। এস্টাবলিশমেন্ট তৈরি করলে। হ্যাঁ, এই জার্নিটার পরে এই যে এখনো তোমরা হাসছো বা এখনো তোমরা জানো যে একটা আগামীর লড়াই করতে হবে, এটা একটু বলো না। মানে প্রথম দিকটা মানে প্রথম যেদিন বন্ধ দোকানটা যেদিন নিজে নাম কি ছিল হাতে- দোকানটার? আমার রান্নাঘর। আচ্ছা, ওই নামেই তো আমি হোম সার্ভিসও শুরু শুরু করেছিলাম। করেছিলে, হ্যাঁ। ওই নামই আমার চলছে। প্রথম যেদিন দোকানটা তো অনেক স্বপ্ন নিয়ে সাজিয়েছিলাম। একটু শুরু বলতে হবে, মানে হ্যাঁ, হোম বলো। সার্ভিস শুরু করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। হঠাৎ করেই একদিন মনে হলো যে রান্নাটা না আমার প্যাশন, হুম, আমি রান্না করতে ভালোবাসি। হুম, সেও এক গল্প, মানে চাকরির জীবনে একটা বিরাট প্রবলেম এলো, ওরও চাকরি জীবনে প্রবলেম এলো, দুজনেরই মনে হলো কিছু একটু করা দরকার। কি করব না, রান্না করতে ভালোবাসি, রান্নার কোনো কাজ করা যায় কিনা। হুম। তো হোম সার্ভিসের একটা কনসেপ্ট আছে মানুষের কাছে, কিন্তু আমরা ওই কনসেপ্টের বাইরে বেরিয়ে একটু হোম সার্ভিস শুরু করেছিলাম। কি না, মানুষের হারিয়ে যাওয়া রান্না, যেগুলো পুরোনো দিনের রান্না, থোর মোচা, যা আজকে ঘরের মানুষরা চাকরি করে আর করে উঠতে পারে না, হুম। সেই রান্নাটা প্রোভাইড করব, সেই রান্নাটা খাবো, মানে মানকচু বাটা, এরম ভাবেই শুরু করেছিলাম। তো ওইটা করতে করতে হোম সার্ভিসটা এবং পছন্দের জায়গা ছিল। সারাও খুব ভালো পেয়েছি। দক্ষিণেশ্বর আমরা সবাই ওই রান্নাঘরের করোনার সময় আমার ছিলাম। মানে কথায় বলে কারুর সর্বনাশ কারুর পৌষ মাস। তো করোনার সময় আমরা চুটিয়ে ব্যবসা করেছি। দক্ষিণেশ্বর বলবো না, শুধু আলমবাজার, বড়নগর, বেলঘড়িয়া সমস্ত অঞ্চলের মানুষ যেভাবে আমাদেরকে পাশে ছিল, শুধু যেভাবে আমরা অর্ডার মানুষজন দিয়েছি নয়, মানুষকে, মানে জানি তোমরা করোনার ভাবা সময় যায় তো সমস্ত বাড়ি গিয়ে ডাক- গিয়ে সার্ভিস প্রত্যেকের প্রোভাইড বাড়িতে করেছো গিয়ে দিয়েছি। এবং বয়স্ক সমস্ত মানুষদেরও ডাক্তাররা, করেছো। হ্যাঁ, একদম, সমস্ত বয়স্ক মানুষদের ডাক্তাররা ইয়ে করে দিতাম। এলাকার বহু ইয়ে ছিল আমার মানুষদের কাছে। বলেছিলেন যে যাদের হাইজিন মেনটেন করে এরা, খেলে ওদের কাছ থেকে খেও। তো সেই জন্য সেই সময়টা ভালো ব্যবসা করেছি। না, এবং করেওছি। সেই সময় বহু লোকের বাড়ি থেকে বয়স্ক লোক বেরোতে পারছে না, তার এটিএম কার্ড এনে টাকা তুলে দিয়ে এসেছি তাকে খাবারের সঙ্গে। তো ঠিক আছে, সাড়া পেয়েছিলাম ভীষণ ভালো। সেই ইয়েতেই বুকে বল নিয়ে দক্ষিণেশ্বরে একটা দোকান করলাম। সেই দোকানেও সে দোকানও ভালো চলছিল। কিন্তু হঠাৎ করে জায়গাটা বড় চলে যাব, সে মালিক হঠাৎ করে বললো যে আমি একটা দোকান করতে চাই, আমার চাকরিটা থাকবে না, তাহলে ছেড়ে দাও। সব জায়গাতেই ওই চলে আসছে যে চাকরিগুলো মানুষের কোথাও একটা আনসার্টেন হয়ে যাচ্ছে বলে মানুষ রাস্তায় নামছে, বিকল্প চাইছে। কিন্তু এই বিকল্পর ক্ষেত্রে এখন প্রতিবন্ধকতা চলে আসছে, যে প্রতিবন্ধকতার সম্মুখীন এই মুহূর্তে তোমরা করছো। হোটেল ব্যবসার মানে গ্যাসের সমস্যার জন্য তো একটা বিরাট গ্যাসটা একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি করবে, মানে হচ্ছে। তার মানে এই মুহূর্তে তোমরা একদম শাটডাউন করে গেছো? একদম দোকানটা শাটডাউন করে গেছি, যেটা চালিয়ে যাচ্ছি, যেটুকু গ্যাস আমরা প্রিজার্ভ করে রেখেছি বা রাখতে পেরেছি, মানে ওই বাড়ির নিজের বাড়িতে রান্না করার জন্য যেটুকুনি লাগে সেটুকুনি নিজের যা গ্যাস আছে তাই সেটা করছি না। তারপরে ওই 20 জন 50 জন 60 জন যে ছোট কাজগুলো, সেই ছোট কাজগুলো চালিয়ে যাচ্ছি। সেও এক গল্প, মানে যখন দোকানটা বন্ধ করে চলে এলাম, নিজের হাতে করে সুন্দর করে বিরাট স্বপ্ন নিয়ে সাজিয়েছিলাম। দোকানটা যেদিন বন্ধ করছি সেদিন মানে মনে হয়েছিল যে পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, মানে সাংঘাতিক কষ্ট হচ্ছিল। মানে একটা সন্তান জন্ম দেওয়ার একটা জিনিস তৈরি করা তো একই রকম, তো সেটার জন্য বড্ড কষ্ট হচ্ছিল। এখন যদি বলো, নিজেকে আবার মানসিকভাবে প্রস্তুত করেছি যে এই ছোট কাজগুলো করব, আর বড় ক্যাটারিং যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও তো প্রবলেম হচ্ছে, প্রচুর ক্যাটারিং কয়েকটা ধরা আছে। সেই ক্যাটারিং গুলোর ক্ষেত্রে কোথায় গ্যাস পাবো, গ্যাসের চিন্তা তো। ও আচ্ছা, তোমরা যখন ফার্দারও শুরু করতে চাচ্ছ তখনও এটাই মাথায় থাকছে যে কোথায় গ্যাসটা পাবে। আমার তো যে মানুষগুলো আমাদের গ্যাস দিত তারা তো যেহেতু নিজেরাও পাচ্ছে না, আমাদের কোথা থেকে দেবে, সে উপায় নেই। তো সেই জায়গা থেকে একটা চিন্তা তো থেকেই যাচ্ছে যে কি করে কাজটা তুলবো, কারণ আমি আজকে থেকে 1 বছর আগে তার ক্যাটারিংটা নিয়ে রেখেছি, সে তো আর শুনবে না। ও আচ্ছা, মানে যেগুলো তোমাদের আগে থেকে বুকিং আছে সেখানেও সমস্যা হচ্ছে। তার মানে চিন্তা হচ্ছে যে কোথা থেকে পাবো। যদিও আমার এখনো হাতে 1 মাস সময় আছে, কারণ এই সময়টা তো চৈত্র মাসে কোনো কাজ হয় না। আচ্ছা, তো ফলে বৈশাখ মাস পড়লে তারপরে
তো সেক্ষেত্রে বহু ক্যাটারার বন্ধু বান্ধব আছে, চেনা জানা যাদের সঙ্গে আছে। তোমরা তারাও ওই সেই দোকানটার একই সঙ্গে জায়গায় সঙ্গে ক্যাটারিং এরও কাজটা চালানো। চালিয়ে যেতে। একদম। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা তোমাদের শুরু থেকে ছিল। ওটা আমাদের একদম, শুরু ওটা থেকে ছিল। একদম শুরু থেকে হুম, হুম। ছিল। হুম তো আজকে তো সেটাই ভরসা, হুম, তো হুম। সেটার ওপরই দাঁড়িয়ে আছে পুরো ব্যাপারটা। ঠিক। তো দেখা যাক এখন সামনে, আশা করা যায় মানে পজিটিভ চিন্তা করে চলাই ভালো, যে নিশ্চয়ই। ভালো সুদিন আসবে। হ্যাঁ। আহ, হয়তো প্রবলেম মিটে যাবে, সরকার দেখছে সব দিক থেকে। আচ্ছা, এটাই যদি আশা করবো। সবটা মিটে যায়, আগামীতে তোমরাও আবার আস্তে আস্তে নিজের ছন্দে ফিরতে হ্যাঁ, পারো, হ্যাঁ, তাহলে কি হ্যাঁ। আবার নতুন করে ওই দোকান করার ইচ্ছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দোকান করার একটা ইচ্ছে তো আছেই, কারণ দোকানটায় আমি যে ধরনের খাবার খাওয়াতাম ওই একই কথা, মানে হোম সার্ভিসের সময়ও যেটা বলেছিলাম যে হারিয়ে যাওয়া রান্না। সব থেকে দুঃখজনক কি জানো তো, তোমরা সবাই জানো যে দোকানে একটা খাবার ছিল প্যান্থারাস, হুম যেটা সারা কলকাতায় একটাই দোকানে পাওয়া যেত, অনেক বহু পুরনো দিনের রান্না। সেরামই হঠাৎ আমার আর ওর একটা প্ল্যান ছিল যে নীলাচলের মাছের কচুরি, মাছের কচুরি একটাই দোকান তো ভীষণ করে, ভালো, হ্যাঁ হ্যাঁ। ভীষণ ভালো। হুম তো ওটা অনেকবার দুজনে মিলে গিয়ে গিয়ে খেয়ে খেয়ে দেখছিলাম যে ওটাকে কি করে একটু মফস্বলের দিকে ঢোকানো যায়। হুম তো চেষ্টা করি ওই টেস্টটাই বজায় রেখে হুম। আমাদের দিকে নিয়ে আসবার। কিছুই করে উঠতে পারলাম না, তো সেই স্বপ্নগুলো তো রয়েছে। সব থেকে বড় কথা, গ্যাস হয়তো এক্ষুনি ঠিক হলো, হুম। গ্যাসের একটা দাম বেড়ে একটা জায়গা, কিন্তু আমাকে তো আবার প্রপার পজিশনে দোকান পেতে হবে। সেই পুরো ইনভেস্টমেন্টটা আবার আবার তোমাকে নতুন করে ওটা একটা নতুন বড় করে শুরু করা, প্রসেস, জিরো থেকে শুরু করা একটা পুরো। হুম। মাননীয় ভদ্রমহিলা এবং ভদ্রলোকগণ এবং আর সবাই যাদের এ পাড়ায় বাস, মন দিয়ে শুনুন আমার অভিভাষণ। আজ আমাদের আলোচ্য ইট মোর গ্রাস, অর্থাৎ ঘাস খাও প্রতিদিন। যখন ঘাসেই আছে স্বাস্থ্য, সমাধান, দেদার ক্যালোরি, প্রোটিন ও ভাইটামিন। আমার এই পথ চলাতে আনন্দ ফেলে যায় রৌদ্র ছায়ায়, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। আপনারা দেখলেন, আপনারা শুনলেন, কিন্তু আহ, এই গল্পটার পরেও আসল যে গল্পটা আছে সেই গল্পটা আমি আপনাদেরকে বলতে চাই। আহ, ওনাদের আমি অনুমতি নিইনি, কিন্তু এই গল্পটা না বললে এই জার্নিটা বা এই স্টোরিটা যে করছি তার গুরুত্ব হারাবে। কারণ যেদিন এরা ভেবেছিল যে আর এরা টানতে পারছে না এবং শাটারটা নামিয়ে দিতে বাধ্য হয় দোকানের, এবার সেই দিন হয়তো এদের পাশে কেউ না দাঁড়ালে এরা আহ, আগামীতে কি করতো এখন বলা সম্ভব না। কিন্তু তখন তৎক্ষণাৎ এদের পাশে এদের আত্মীয় পরিজন বন্ধুরা দাঁড়িয়েছিল বলে এরা এই মুহূর্তে আহ, আবার বেঁচে থাকার একটা আশা কোথাও খুঁজে পাচ্ছে। এই স্টোরিটা করার দুটো কারণ। তার কারণ হচ্ছে বারবার রাষ্ট্র মানুষকে বিপন্ন করে তুলছে। সেই বিপন্নতা থেকে বেরোতে হলে কিন্তু মানুষকে মানুষের হাতটা ধরতে হবে, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। যে কারণে ইনসাইট অফ একদম মানুষের কথা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। তার একটাই কারণ, নেতা মন্ত্রী আমলা সরকার বিরোধী সবার কথা সব সময় সব জায়গায় উচ্চারিত হচ্ছে। তার সঙ্গে কতটা মিল পাচ্ছেন বা মিল পাচ্ছে না তার থেকেও বড় কথা হলো যে একদম সাধারণ মানুষ, একদম প্রান্তিক মানুষ, একদম লড়াই করে বেঁচে থাকা মানুষের কথা কিন্তু রিগুরাসলি কোথাও নিয়ম করে সেরকম কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তাদের কথাই একমাত্র বলা হবে, যেখানে তারা মুখ্য। এবার এই ইনসাইট অফ সেই প্রচেষ্টা করে ওই যে মানুষ বড় কাঁদছে মানুষের পাশে দাঁড়াও, এর রিয়েলাইজেশনটা কিন্তু এত সহজ না। বলে দেওয়া আর কাজের মধ্যে পার্থক্য আছে। ইনসাইট অফ সেই চেষ্টাই করে যে মানুষের কথা মানুষের সামনে তুলে ধরার। দেখুন, এর আগের যে স্টোরিটা ডালমান্ডির যে স্টোরি আমি করেছি সেখানে একজন এসে কমেন্ট করে গেছে যে গুড, থ্রো দেম আউট। ঠিক আছে, সে নয় বুঝলাম, ডালমান্ডিতে যে ধর্মের মানুষ বা যে সম্প্রদায়ের মানুষ বাস করেন তাদেরকে তুমি সরিয়ে দাও। কিন্তু পশ্চিমবঙ্গ কলকাতার কোলের মধ্যে বসে এই মানুষগুলো এতটা অসহায় হয়ে গেল, এদেরকে নিয়ে আপনারা কি ভাবছেন?
এরকম মানুষদের নিয়ে আপনারা কি ভাবছেন? তারাও তো অসহায় হয়ে গেল রাষ্ট্রের কাছে। ডালমান্ডির মানুষ যেমন অসহায় বোধ করছে, পশ্চিমবঙ্গ কলকাতার বুকে বসে থাকা দুজন মানুষ, এইরকম আরো মানুষ, তারাও কিন্তু অসহায় বোধ করছে। তাদের নিয়ে আমরা কি, তার মানে রাষ্ট্র কিন্তু কাউকে রেয়াত করে না। এরপর মানুষ বিচার করবে, মানুষ কি করবে, সে কার পাশে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, কতটা দাঁড়াবে। এই স্টোরি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। না ভালো লাগলেও ইনসাইট অফ আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের নিজেদের কথাবার্তা যাতে নিজেদের কাছে পৌঁছয় সেটুকু তুলে ধরার চেষ্টা সবসময় করে যাবে। ভালো থাকবেন, আবার দেখা হবে এরকম কোনো স্টোরি নিয়ে আগামীতেও। জয়।